কিভাবে দেখছেন এই যে বিচার শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? যুদ্ধের ময়দানে ছিলাম আগে, এখনো যুদ্ধ চলছে। আমরা তো আসলে এই যুদ্ধটা কিন্তু আসলে খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, প্রিভিয়াস রিজিমের বিরুদ্ধেও ছিল না। এই যুদ্ধটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেমটা ইনেবল করছিল মানুষজনকে, প্রিভিয়াস রিজিমকে, আওয়ামী লীগ সরকারকে, যে একটা মানুষকে আপনি যদি গুম করে ফেলেন, কেউ আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না, কেউ হয়তো আপনাকে অ্যাকচুয়ালি সবাই সাহায্য করবে। এই ধরনের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছিল। আমি আরমানের সাথে পুরোপুরি একমত যে আপনি যদি লিগ্যাল অ্যাসপেক্টে দেখেন, এই যে ব্যক্তিগুলোকে বর্তমানে আর্মি হেফাজতে রাখা হয়েছে, লিগ্যাল টার্মিনোলজির মধ্যে কিন্তু তাদেরকেও গুম করা হয়েছে। বিকজ আপনার যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি আটক করে কোর্টে হাজির করবেন না, কোনো কিন্তু লিগ্যাল স্পেসের মধ্যে তাকে আনা হচ্ছে না। আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কোন ফ্রেমওয়ার্কের মধ্যে তাদেরকে আটক করা হলো, অথবা তাদেরকে নিয়ে কী করা হবে। এই যে 10-12 দিন তারা সেফ হোমে মধ্যে তারা থাকবেন, এটা আসলে কি ডিটেনশন নাকি ডিসঅ্যাপিয়ারেন্স, না কীভাবে করে এটাকে আপনি ডিসক্রাইব করবেন আমি ঠিক জানি না। তবে যেটা বলছিলাম যে আমাদের লড়াই তো এখনও জারি থাকবে। আমরা যেটা চেয়েছিলাম যে এই সিস্টেমটাকে আমরা যেন পরিবর্তন করতে পারি, লড়াই করছিলাম, এখন করতে থাকবো। জানি না কতটুকু সফলতা পাবো আমরা, কারণ যেভাবে করে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বুঝতে পারছি যে পিছনে এখনও কয়েকজন আছে যাদের যাদের আশা এখনও হচ্ছে গিয়ে যে এই সিস্টেমটা যেন বহাল থাকে। আসলে আমরা যারা যেখানে ভুক্তভোগী যারা আছি, আমাদের চাহিদাটাই ছিল যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা নতুন সিস্টেম গড়ে তুলব, নতুন বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা দিন দেখতে পাবো যেখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষজন আগাবে। বর্তমানে যা দেখতে পাচ্ছি, আইনকে তারা ব্যবহার করছে খালি নিজেদের ফায়দা লোটার জন্য। এই জিনিসটা দেখে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হই। তবে তাও চেষ্টা করে যাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসবে না, সাহায্য করতে থাকবো বর্তমান সরকারকে, তাদেরকে কিছু গাইডেন্স দিতে চেষ্টা করব। অনেক সময় তারা গাইডেন্স নিতে চাচ্ছে, অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরও হাত পা বাঁধা, যদ্দূর পারছি তদ্দূর করছি। আমরাও বুঝি তাদেরও কিছুটা সীমাবদ্ধতা আছে। ফ্রাস্ট্রেটেড বাট হোপফুল, এখনও হোপফুল আমরা। আপনার তো নির্বাচনী এলাকায় যাচ্ছেন, প্রচারণা করছে, বাবা ছাড়া আপনি কাজ করছেন, কেমন যাচ্ছে, কেমন ফিল করছেন, আসলে কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে? অনেকটাই চ্যালেঞ্জিং এখানে আমাদের জন্য। আসলে গত 16 বছর ধরে, এটা আমার জন্য, আরমানের জন্য স্পেশালি, আমরা তো লড়াই করে যাচ্ছিলাম। আইসিটির মধ্যে গিয়ে আমরা লড়াই করেছি। এমন কোনো কোর্ট বাকি নেই বাংলাদেশের মধ্যে যেখানে আমরা লড়াই করিনি। আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করার সুযোগ হয়েছিল আমাদের। তো সবসময় তো একটা মনের মধ্যে আশ্বাস ছিল যে কোনো না কোনো জায়গায় গিয়ে হয়তো একটু সাকসেস কিছুটা দেখতে পাবো, হয়তো বাবাকে বাঁচাতে পারবো। আশা করছি যে কোনো না কোনো দিন বাবার ছত্রছায়ায় আমরা রাজনীতি করার সুযোগ পাবো। সুযোগ হয়নি। নিজে নিজে এখন আস্তে আস্তে করে আগাচ্ছি। আমি নিজেকে খুব ফরচুনেট মনে করি যে আমার দলের মধ্যে অনেকগুলি ব্যক্তি আছে যারা আমার সিনিয়র ব্যক্তিরা। অনেকজন আছে স্ট্যান্ডিং কমিটি মেম্বার, অনেকজন আছে সিনিয়র পার্লামেন্টেরিয়ান। তারা ছেলে হিসাবে আমাকে নিয়েছে, অনেক জায়গার মধ্যে আমাকে শেল্টার দিচ্ছে, অনেক জায়গার মধ্যে আমাকে শিক্ষা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবের সাথেও একটা যোগাযোগ সবসময় মেনটেন করতে পারি। ওনার কাছে যাই, কোনো ধরনের সমস্যা হলে, কোনো ধরনের সাপোর্ট লাগলে ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। যেই জিনিসটা বারবার করে আমাকে শেখানো হচ্ছে, জিনিসটা বারবার করে আমাদেরকে বোঝানো হচ্ছে গিয়ে ধৈর্য ধরাটা, হোঁচট খেলে যেন আবার দাঁড়াতে পারি। এই জিনিসটা সময়ের সাথে শিখেছি। তবে আপনার আগের একটা প্রশ্নে আমি ফিরে যেতে চাই, এই বিচারের বিষয়টা, যে বিচারের নিয়ে আমরা এখন একটু সবাই ডিসঅ্যাপয়েন্টেড, সবাই একটু কনফিউজড আছি। এই জিনিসটা নিয়ে কিন্তু আমি বারবার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে যখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ওনার কাছে যাই, ওনাকে গিয়ে বলি যে এরকম হচ্ছে চেয়ারম্যান সাহেব, এরকম হচ্ছে, আপনার মতামত কি? উনি কিন্তু একটা জিনিস আমাদেরকে বারবার করে বলে,
এটাই শেষ না, ধৈর্য ধরো, কারণ পরবর্তীতে আমরা যদি সরকার গঠন করি বিচার কিন্তু আমরা করব, বিচার আমরা করব। আর এই জিনিসটা নিয়ে আমরা খুবই কনফিডেন্ট, কারণ আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে বর্তমান সরকার যারা আছে তারা কিন্তু কেউই পলিটিশিয়ান না, তাদের এই পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ন্যাভিগেট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ ওরা এই কাজ আগে কোনো সময় করেনি। যেখানে আমরা একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড পলিটিক্যাল পার্টি, খালি আমরা না, এখানে আমি জামাত ইসলামীকেও বলবো যে এখানে আমরা একসময় একসাথে সরকার গঠন করেছিলাম। আমাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে, আমাদের নেতাদের ওই এক্সপিরিয়েন্স আছে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কেমনে করে ন্যাভিগেট করতে হয়। যেই জায়গাগুলোর মধ্যে এখন বর্তমান সরকার ভয় পাচ্ছে, অনেক খোলামেলায় বলে ফেলি, অনেক জায়গায় তারা আর্মি অথবা পুলিশ অথবা অন্যান্য বাহিনীর সাথে তারা কোনো ধরনের ক্ল্যাশে যেতে চাচ্ছে না। আমরা জানি এটা তো সেনাবাহিনীর সাথে না, আমরা এটা উল্লেখ করা খুবই দরকার যে র্যাব তো ছিল আপনার হোমের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ডিজিএফআই প্রধানমন্ত্রী পিএম অফিসের আন্ডারে। এখানে কিন্তু আমরা এই জিনিসগুলাই আমাদের জানা আছে, যে এই জিনিসটা হয়তো ডক্টর ইউনূস সাহেবের সরকার বুঝতে পারছে না অথবা ওই কনফিডেন্সটা পাচ্ছে না। এই জিনিসটা আমরা করতে পারবো, আমরা আশা করছি। তার সাথে সাথে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখা উচিত যে গত 16 বছরের মধ্যে বাংলাদেশের সোসাইটিটা আসলে মানুষ কতটা যে চেঞ্জ হয়ে গিয়েছিল, এটা আমি আপনাকে একটা ছোট গল্প দিয়ে বুঝাতে চাই। আমার মনে আছে আমি যখন প্রথম রিলিজ হয়ে আসি অনেক ভয় ছিলাম, ফ্যামিলি তো সারাক্ষণ বলতো যে জানে বেঁচে গেছো, আর রাজনীতি দরকার নেই, নিজেরটা নিজে বুঝো, আপাতত চুপচাপ থাকো। চেষ্টা করেছিলাম 7-8 মাসের মতো চেষ্টা করেছিলাম। তো হঠাৎ করে আমার এই বোন, তার সংগঠন সামনে চলে আসে, আমাকে বলা হলো যে আপনি পাশে দাঁড়াতে হবে। আমার ফাইট কিন্তু নিজের জন্য ছিল না, আমার ফাইট আমার সাথে অন্যায় হয়েছে ওটার জন্য ছিল না, আমার ফাইটটা কিন্তু ছিল আরমানের জন্য। কারণ আরমানের সাথে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আইসিটিতে যেটা আমরা গড়ে তুলেছিলাম। নিজে বের হয়ে আসার পরে মনের মধ্যে একটা খুব বড় গিল্ট ছিল যে আমি এমন কি আহামরি মানুষ যে আমি বের হয়ে আসলাম, আমার ভাইটা ফেরত আসলো না। তখন চিন্তা করলাম যে এই ফাইটটা তো আমাদেরই করতে হবে। তো আস্তে আস্তে করে এটার সাথে, এই সংগঠনের সাথে জড়িয়ে গেলাম। তারপরে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা ছিল তাসলিম ভাই একটা ব্রেকিং নিউজ করলো যে আয়না ঘর বলে একটা জিনিস আছে নেত্রা নিউজে। এই আয়না ঘরের নিউজটা যখন হলো, আমার এখনো মনে আছে, আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর সাথে আমি ভাত খাচ্ছিলাম, আর সেই ভিডিওটা দেখেনি, সে আবার আওয়ামী লীগ ঘরানার। সে বসে বসে আমি দেখালাম তাকে ভিডিওটা, সে অনেকক্ষণ ধরে দেখে সে আমাকে খালি একটা কথা বললো, হ্যাঁ হ্যাঁ এরকম তো আমেরিকাতেও হয়, এটা তো দুনিয়ার সব জায়গাতেই এরকম হয়। তখন আমি বুঝতে পারলাম যে তাদের মেন্টালিটিটা কতখানি মানে বদলে গেছে। এখানে যে এত বড় একটা অন্যায় হলো সেটা তার চোখে পড়লো না, সে খালি ইমিডিয়েটলি ডিফেন্স মোডে চলে গেল। তখন বুঝলাম যে আসলে আমরা মানে ইস্পার উস্পার হয়ে গেছে অনেকটাই। এটার সাথে সাথে আপনার হয়তো মনে আছে যে আমাদের তখনের ল মিনিস্টার জিনিভাতে গিয়ে খুব সুন্দর একটা বয়ান দিয়ে আসলো যে আমরা কেউই আসলে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ভিকটিম না, আমরা সবাই নিজেদের পার্সোনাল কারণে আমরা লুকিয়েছিলাম আর আমরা ফিরতে চলে এসেছি। আসলে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এইসব জঘন্য ঘটনার পরে আমাদের ভিতরে কিন্তু একটা আগুন জ্বলা শুরু করলো যে না, এখন আর ছাড়বো না। আমরা যতটাই ভয়ের মধ্যে ছিলাম না কেন, ওই ভয় কেটে গিয়েছিল। তখন চিন্তা করলাম যে এখন ফাইট করতে হবে, আরও ফাইট করতে হবে, আরও জোরে জোরে চিল্লানো শুরু করলাম। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঠে চলে আসলাম। আমার এখনো মনে আছে তুলি আপার সাথে আমরা জাদুঘরের সামনে একটা প্রোগ্রামে দাঁড়িয়েছিলাম 2023-এ। পুলিশ এসে আমাদেরকে বললো যে এখানে দাঁড়াতে পারবেন না। বিশ্বাস করেন ওই দিন বললেন যে আজকে পিছে হাঁটবো না, আজকে এখানেই দাঁড়াবো, যা হওয়ার হবে। ওভাবে করেই কিন্তু এই আওয়ামী লীগের ওভার কনফিডেন্স আমাদেরকে কনফিডেন্স দিয়েছে যে আমরা আর ছাড় দিব না। এই আস্তে মানে বলেও এখন আমার বিশ্বাস হয় না যে আমরা এখন 2025-এ বসে আছি, আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় চলে আসছি যে আমরা বিচারের পর্যায়ে চলে এসেছি। আমার বিশ্বাস যে এইখানে যা এই বর্তমান সরকারের পক্ষে সম্ভব তারা চেষ্টা করছে। আমি তাদেরকে কংগ্রাচুলেট করব, তাদেরকে আমি থ্যাংক ইউও জানাবো
যে ওনাদের পক্ষে যদ্দূর সম্ভব ওনারা করেছে, কিন্তু আমি জানি যে লাস্ট মাইল ওই গোল লাইন পর্যন্ত পৌঁছানোর জন্য একটা নির্বাচিত সরকারের দরকার পড়বে। আর আশা করছি যে ওখানে আমাদের দলগুলোই একসাথে ওই যতটাই আমাদের ডিফারেন্সেস থাকুক না কেন, এই একটা বিষয় কিন্তু আমরা সবাই একই কাতারে দাঁড়াবো। তো ওই জিনিসটা আমার আমার মনের মধ্যে একটা কনফিডেন্স। র‍্যাব বিলুপ্ত হবে কিনা সেটা একটু জেনে নিই। র‍্যাব এমন একটা জিনিস এখনই বিলুপ্ত হওয়ার জন্য দাবি ছিল, প্রস্তাবনা ছিল, কিন্তু বিলুপ্ত হলো না। আমার তো মনে হয় যে র‍্যাব অনেক আগে বিলুপ্ত হয়ে যাওয়া উচিত ছিল। এখনো এই কালো ইউনিফর্মের মানুষটা কেমনে করে ঢাকা শহর, চিটাগং শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার এখনো বিশ্বাস হয় না। তবে আমি মানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আপনি করবেন কি? তাদেরকে আপনারা আবার ফিরে নিয়ে যাবেন পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, নেভির মধ্যে? এরা তো মানে এইসব সংগঠন থেকেই নিয়ে এসে একটা নতুন এন্টিটি বানানো হলো। এদেরকে নিয়ে আপনি করবেন কি? এটা একটা লং টার্ম ডিসিশন নিতে হবে যে এই বাহিনীটাকে আপনি ডিসলভ করার পরে এই ব্যক্তিগুলোর কি করা উচিত। আর এই ব্যক্তিগুলোর সাথেও কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো কালপ্রিট এখনো। আপনি আমি জানি না আপনাদের এখানে যারা যারা আছে তাদের সন্তানরা একই রকম ভাবে নাকি না, কিন্তু আমার এখনো মনে আছে আমার ভাইয়ের বাচ্চারা যখন অনেক ছোট ছিল একটা জিনিস জিজ্ঞেস করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল, চাচা পুলিশ কি গুড গাই নাকি ব্যাড গাই? আপনি বুঝতে পারছেন যে ওরা যেই দুনিয়া দেখেছে, মানে আমাদের উপর দিয়ে যেই ধরনের জুলুম হয়েছে, তাদের মনের মধ্যে কিন্তু এখনো বাকি দুনিয়া কিন্তু মনে করে যে পুলিশের ইউনিফর্ম মানে হচ্ছে গিয়ে এরা একটা এমন মানুষ যারা আমাকে সেফ রাখবে। বাংলাদেশে কিন্তু ওটা না। বাংলাদেশের মধ্যে পুলিশ দেখে সবাই ভয় পেত। এই জিনিসটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। সংস্কার দরকার।